প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন 25 মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি। We discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আমদানি রপ্তানি সহজ করতে সব বন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, গ্যাস বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের আশ্বাস। বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব। বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন তারেক হাসান শিমুল। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত, বলছে জামাত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ, দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারের ঘোষণা প্রসিকিউশনের। কখন আসে এটা নিশ্চয়তা নাই, লাইন আমরা গ্যাস পাচ্ছি না। যে সময়টা আমি গ্যাসের পিছনে ব্যয় করতেছি সেই সময়টা আমি ইনকাম বন্ধ, আমি ডিউটি করতেছি না ঠিক মতো। ছুটির দিনেও গ্যাস সংকট, বেশিরভাগ পাম্প বন্ধে, থমকে আছে গাড়ির চাকা। দাম বাড়ানোর উদ্যোগের খবর ভিত্তিহীন, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার। এবং নিষেধাজ্ঞার মধ্যে কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং, রশি ছিঁড়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু। পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সার্জিও গোর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যাশার কথাও জানান বিশেষ দূত। আহমেদ সালেহিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো। বিগত 17 বছর টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এখন অনেকটাই সমান্তরাল রেখায় চলমান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সে বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা, যেখানে বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের মধ্যে আলোচনা হয় বেশ ফলপ্রসূ। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। We discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। তাই আগামী সপ্তাহের শেষে মার্কিন শীর্ষ 25টি ব্যবসায়ী সংগঠনের 45 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসবেন বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার
একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন জানিয়ে সার্জিও গোর আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমদানি রফতানি সহজ করতে সব বন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, দেশীয় ব্যবসায়ীদের সমস্যা সমাধানে গুরুত্বের সঙ্গে বিদেশি বিনিয়োগ আনতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ ফেরাতে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল বিএনপি সরকার। এবার বাস্তবায়নের পালা। দেশের অর্থনীতি সচল করতে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকে উঠে আসে নানা সমস্যা ও এর সমাধান, খুলে যায় সম্ভাবনার নতুন দুয়ার। ব্যবসা বান্ধব বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিকল্পনা নেওয়ার কথা জানান মাহাদি আমিন। বলেন, ব্যবসায়ীদের পরামর্শে আমদানি রপ্তানি সহজ করতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্ট করা যায়, আরও কীভাবে এক্সপেডিট করা যায়। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্তের ভার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে দলের স্থায়ী কমিটি। রাতে বৈঠক শেষে কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই আলোচনা চলছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ্রধান। অনেকের নাম উচ্চারিত হলেও ক্ষমতাসীন বিএনপি বলছিল দলের স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা 7:30টায় গুলশানের কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় 2 ঘণ্টা ধরে আলোচনা করেন নীতি নির্ধারকরা। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন, স্থানীয় সরকার নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন তারা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানের উপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর একক প্রার্থী হলে সংসদে বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুত সরকার। কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করে। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে তিনি তো বলেছেন যে আমরা এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকেই স্থানীয় সরকার নির্বাচন
অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছে। এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। শনিবার দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক ৫-৭ বছর আগে যিনি অবসর নিয়েছে তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই ওটা জাতির মধ্যে উদ্বেগ দেখে, এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব। এদিকে রাজধানীর মহাখালীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার, নাটোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশে ভয়ের পরিবেশ তৈরি ও বিরোধী মতকে দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বলেন, কোনো অপরাধেরই বিচার হচ্ছে না, যে কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে। দেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা, কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম, যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো এতদিনে, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারতো, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারতো, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। এনসিপি পদযাত্রার নামে জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে স্থানীয়দের ক্ষুব্ধ করে তুলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নতুন দেশ গড়তে কঠোর অবস্থান নিতে সরকার দ্বিধা করবে না বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবিগুলো শুধু ফ্রেমবন্দি কিছু দৃশ্য নয়, এগুলো হারিয়ে যাওয়া জীবন, অসম্পূর্ণ স্বপ্ন আর এক রক্তাক্ত সময়ের দুঃসহ স্মৃতি।
ফেসিবাদের 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই প্রদর্শনীতে দেয়াল জুড়ে স্থান পেয়েছে জুলাই আন্দোলনের উত্তাল দিন, নির্যাতনের চিত্র। জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রদর্শনী পরিদর্শনে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের ডাকে জুলাই আন্দোলন বেগবান হয়েছিল। চলমান যে সংগ্রাম বিএনপি সহ রাজনৈতিক দল আমরা করছিলাম, তখন যারা শিশু, তখন যারা কিশোর, তারাও কিন্তু এই আন্দোলন দ্বারা প্রভাবিত ছিল। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয়, রাষ্ট্রের প্রয়োজনে সরকারকে তো অবশ্যই তা করতে হবে। বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা দেশকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সফল গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে নির্মাণ করব। আমি নিজেও। এদিকে পিআইবিতে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন ও ডক্টর ইউনূস। এখন সেই প্রতারণার দায়িত্ব নিয়েছে জামাত ও এনসিপি। পদযাত্রার নামে প্রধানমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে ওই এলাকার মানুষকে তারাই ক্ষুব্ধ করে তুলছে। আপনারা কইছিলেন না এটা তো নির্বাচনী জোট, তো নির্বাচন তো শেষ, এখন কিসের আন্দোলন, কিসের জোট? মুনাফিকি করার জন্য, মানে এনসিপিকে এখন জামাতের কাছ থেকে মুনাফিকি শেখার জন্য এখনো তাদের সাথে রয়ে গেছে। জুলাই সনদ এবং গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা করেছিল, সেই প্রতারণা রক্ষার দায়িত্ব এখন জামাত এবং এনসিপি নিয়েছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না। অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক, জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি মেনে চোখে চোখ রেখে সার্বভৌমত্ব বজায় রেখেছেন বলেও মন্তব্য করেন রিজভী। নব উদ্যমে এটা শুরু হওয়া উচিত। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ। দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে। র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে কথা জানান চিফ প্রসিকিউটর। এদিন প্রথমবার অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি। ঘুটঘুটে অন্ধকার, যেন কবরের আরেক রূপ। এই বন্ধ কুঠরিতেই আটকে রাখা হতো দিনের পর দিন। পাশবিক নির্যাতন, এমনকি রয়েছে হত্যার অভিযোগও। শনিবার রাজধানীর উত্তরায় র্যাবের এই গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। এই গোপন বন্দিশালাতেই গুম করে রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, এখনো সন্ধান মেলেনি গুমের শিকার অন্তত 250 মানুষের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতেই এই পরিদর্শন। আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেটি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্য। চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন,
প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রাউট দি এন্টায়ার কান্ট্রি, এটাও আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে, প্রকৃত অপরাধীকে সাজা দিতে হবে, কিন্তু একজন নির্দোষ যাতে সাজাপ্রাপ্ত না হয়। আগামী শনিবার ক্যান্টনমেন্টের ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সব অনিশ্চয়তা পাশ কাটিয়ে 5 আগস্ট উন্মুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন আর জনতার প্রতিরোধের দলিল জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতি মন্ত্রী জানান, জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈরশাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন তিনি। হাসান ওয়ালির প্রতিবেদন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বিনা ভোটে ক্ষমতার মসনদ দখল করে লুটপাট আর বিরোধী মত দমনে খুন গুম নির্যাতনের পাওয়ার হাউস ছিল লাল দেয়ালের গণভবন, যেখানে জেকে বসেছিল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা। একদিকে বাকস্বাধীনতা হরণ, অন্যদিকে লাগামহীন নির্যাতন। ফলে এক সাগর রক্তের বিনিময়ে 24-এর 5 আগস্ট স্বৈরাচারের পতন ঘটায় ছাত্র জনতা। পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে গণভবনের প্রতিটি পরতে। ছাত্র জনতা দখলে নেয় স্বৈর শাসকের বাসভবন। বহু মানুষের চোখের পানিতে অভিশপ্ত গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে 5 আগস্টের স্মৃতিচিহ্ন, জুলাই গণঅভ্যুত্থানের দুর্লভ সব দলিল, শহীদ ও আহতদের নানা স্মারক, পোশাক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দীর্ঘ 17 বছর জুড়ে স্বৈরাচার হয়ে ওঠার আলামত সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও এটি চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নির্মাণ ঘিরে নানামুখী দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। ফলে জাদুঘরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় জনমনে। অবশেষে সরে গেছে অনিশ্চয়তার মেঘ। আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগস্ট মাসে 5 তারিখে এইটা উদ্বোধন হবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালন করছেন সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈর শাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে তুলে ধরা, সমুন্নত রাখার জন্য আমরা সেখানে যে ধরনের কন্টেন্টটা মানুষের সামনে আসা উচিত সেটা নিয়ে আমরা কাজ করছি। যদি কোনো শাসক সে যদি নতুন করে আবার ফ্যাসিস্ট হয়ে ওঠে, তখন তার পতনের ভাবে অনিবার্য হবেই, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তবে জাদুঘর নির্মাণ ঘিরে দুর্নীতির খবর প্রচারিত হলেও সরকারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে জানান মন্ত্রী। প্রয়োজনে তদন্ত করার কথা বলেন তিনি। এলিগেশনটা মাস্ট বি ডেফিনিট, সুনির্দিষ্ট হতে হবে। তো যদি এটা বলে যে কেউ যদি বলে যে এই খাতে দুর্নীতি হয়েছে, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে আইনি আওতায় নিয়ে আসা। এদিকে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। এখন অপেক্ষা উদ্বোধনের। একসময় যা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, এখন তা ছাত্র জনতার অভ্যুত্থানের এক জীবন্ত দলিল। 24-এর অভ্যুত্থানের আপোষহীন সংগ্রাম, 36 জুলাই জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এবং গত 17 বছর খুন গুম নির্যাতন এবং তা থেকে প্রতিরোধের স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফলে এটি শুধুমাত্র একটি ভবন কিংবা জাদুঘরই নয়, বরং লাখো কণ্ঠের প্রতিরোধের এক জীবন্ত স্মারক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাম্বার উদ্যোগে অনুষ্ঠিত হবে মেগা এই কনসার্টটি। আয়োজকরা জানান, 5 আগস্ট শুধু স্বৈরাচার পতন দিবস নয়, সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণও। সঙ্গীত পরিবেশন করবে 7টি ব্যান্ড দল। 24-এর 5 আগস্ট স্বৈরাচারের পতনে সঙ্গীতের ভূমিকা ছিল অনবদ্য।
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। শনিবার কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হামিন আহমেদ, শিল্পকলার মহাপরিচালক ও সময় টেলিভিশনের সিইও জুবায়ের আহমেদ সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাম্বার সভাপতি হামিন আহমেদ জানান 7টি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক জানান কনসার্ট ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই, সবাইকে কনসার্ট উপভোগের আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে সঙ্গীত একটা বড় ভূমিকা রেখেছিল, তো সঙ্গীতের মাধ্যমেই আমরা দিনটাকে পালন করব। শুরু হবে 3টার সময়, চলবে 9টা পর্যন্ত। এখানে 6টা পারফর্মার পারফর্ম করবে। জনগণের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, জুলাই আন্দোলনের ভেতর দিয়ে যে নতুন গণতান্ত্রিক সরকার আমরা এসছে, সেই গণতান্ত্রিক সরকারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, জাগরণ ঘটানো। সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ মনে করেন গণতন্ত্রের জন্যই জুলাইয়ের ত্যাগ। বাংলাদেশ জন্মের পর উর্দু ও হিন্দি সংস্কৃতির তৎপরতা রোধ করেছিল ব্যান্ড সঙ্গীত। সেই কারণেই সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণে তাদের নিয়ে উদযাপন করা হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের কথা যদি বলি, সেটার এই ত্যাগটা কিন্তু গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আমরা পেয়েছি এবং এই গণতন্ত্রর সাথে বাংলাদেশের যে কৃষ্টি, কালচার এবং সব কিছু আছে, সেটাকে কিন্তু নিয়েই কিন্তু হচ্ছে এই জুলাই। 1971 সালের পরে যেভাবে হিন্দি গানের যে প্রভাব, তারপরে হচ্ছে আপনার উর্দু গানের প্রভাব, এগুলো কিন্তু সমূলে উৎপাদন করেছে কিন্তু ব্যান্ড সঙ্গীত। সুতরাং সেই জায়গাটা থেকে কিন্তু আমরা এই ব্যান্ডের আবার নতুন করে বাম্বার একটি কনসার্টের মাধ্যমে নতুন করে একটি জাগরণ তৈরি করতে চাই। 5 আগস্ট বিকেল 3টা থেকে শুরু হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে সময় টেলিভিশন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞার মধ্যেই কক্সবাজারে প্যারাসেইলিং রশি ছিঁড়ে সাগরে পড়ে মারা গেছেন এক পর্যটক। পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকত, যার বালিয়াড়িতে রয়েছে পর্যটকদের জন্য প্যারাসেলিং করার সুযোগ। ঢাকা থেকে আসা 9 জনের একটি পর্যটক দল ঘুরতে এসে সিদ্ধান্ত নেন প্যারাসেলিং করার। একে একে 7 জন প্যারাসেলিং সম্পূর্ণ করার পর শো বিক্রয় উঠেন আকাশে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ছিঁড়ে যায় প্যারাসেলিংয়ের রশি, সাগরে ছিটকে পড়েন তিনি। পরে উদ্ধার করে দ্রুত নেওয়া হয় সদর হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। খুব বেশি পানিতে না, কোমর পানিতে, সেখান থেকে জাস্ট উদ্ধার করতেই এমার্জেন্সি অবস্থা তৈরি হয় এবং ওনাকে সদর হাসপাতালে আনা হয়। অনাকাঙ্ক্ষিতভাবে উনি মৃত্যুবরণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, এর আগে দুর্ঘটনার পর প্রশাসন সাময়িকভাবে প্যারাসেলিং বন্ধের ঘোষণা দিয়েছিল, তবে কিছুদিন পর আবারও শুরু হয় কার্যক্রম। প্রশাসনের দাবি, প্যারাসেলিং পরিচালনার জন্য জেলা প্রশাসনের কোনো অনুমোদন নেই। বর্ষাকাল সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে, খুব রিস্কি সিচুয়েশন তৈরি হয়। আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরও আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিংয়ের জন্য পর্যটকদের তুলেছিলেন, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। গত 2 বছরে একই এলাকায় প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছিলেন অন্তত 10 জন পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার বাণিজ্যের সংবাদ। দেশে আলুর উৎপাদন বাড়লেও হিমাগার পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় সংকটে কোল্ড স্টোরেজ মালিকরা। এই অবস্থায় সরকার নির্ধারিত কেজি প্রতি সংরক্ষণ ভাড়া 6 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 9 টাকা 62 পয়সা করার দাবি জানিয়েছে মালিকদের অ্যাসোসিয়েশন। দেশে আলুর উৎপাদন বাড়ছে, কিন্তু হিমাগার পরিচালনার ব্যয় বাড়ায় সংরক্ষণ খরচও বেড়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য মতে 2025 সালে দেশে মোট 1 কোটি 12 লাখ টনের বেশি আলু উৎপাদিত হয়েছে। চলতি বছর উৎপাদন বেড়ে প্রায় 1 কোটি 15 লাখ টনে পৌঁছাতে পারে। আলু চাষ এলাকার সময় শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জানায়, বিদ্যুতের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণের সুদ এবং অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান ভাড়ায় হিমাগার পরিচালনা সম্ভব হচ্ছে না। ভাড়া বৃদ্ধি করা না হয় তবে হিমাগার মালিকদের পক্ষে বর্ধিত হারে লেবার বিল পেমেন্ট, স্টাফদের বর্ধিত বেতন ভাতা, বর্ধিত বিদ্যুৎ বিল, এমনই গ্যাসের বর্ধিত মূল্য সহ অন্যান্য বর্ধিত আনুষঙ্গিক ব্যয় নির্ভর করায় হিমাগার পরিচালনা করা সম্ভব হবে না।
সংগঠনটির দাবি, বর্তমানে সরকার নির্ধারিত কেজি প্রতি 6 টাকা 75 পয়সা ভাড়ার মধ্যেই আলু সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে, কিন্তু ব্যয় বৃদ্ধির বাস্তবতায় ভাড়া বাড়িয়ে 9 টাকা 62 পয়সা নির্ধারণ করা প্রয়োজন। শুধু ব্যাংকের ঋণ আর বিদ্যুৎ বিল যোগ করলেই দাঁড়ায় 7 টাকা 11 পয়সা, অথচ সরকার ভাড়া নির্ধারণ করেছেন 6 টাকা 75 পয়সা। কেজি প্রতি ভাড়া দাঁড়ায় 9 টাকা 62 টাকারও বেশি। সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজ মালিকরা দাবি জানান, এই শিল্প টিকিয়ে রাখতে বিদ্যুৎ বিলে 20% ছাড় দিতে হবে। পাশাপাশি আলু রফতানিতে 10% নগদ প্রণোদনা বাড়িয়ে 30% করারও আহ্বান জানান তারা। সেক্টরটাকে তাহলে ধ্বংস করে ফেলা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট কাটছেই না। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে চালকরা। পর্যাপ্ত গ্যাস না পেয়ে টান পড়ছে অনেকের রোজগারে। সংকটের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে খবর প্রসঙ্গে পেট্রো বাংলা জানিয়েছে, এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। কোনো ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও চাপ একেবারেই কম, আবার কোনোটিতে গ্যাসই নেই। যানবাহনের দীর্ঘ সারি, ক্লান্ত অবসন্ন শরীরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু জানা নেই গ্যাস মিলবে কখন। শনিবার ছুটির দিনও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেল এমন চিত্র। আমরা তো কষ্টের ভিতরে আছি, এখন অনেক কষ্টে আছি। পাম্পে আইসা প্রেসার পাই না, গ্যাস পাই না, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল, এরপর গ্যাস পাই 50 টাকা 60 টাকার। আমরা খুব ভোগান্তিতে আছি আসলে। গ্যাস আপাতত লাইনে শেষ হয়েছে, সকাল 9টা আসছি, এখন তো এরা বলতেছে 3টার দিক দিয়ে দিতে পারে, তাও শিওর নাই। অনেক অসুবিধা, রোদ নাই বৃষ্টি নেই, সবসময় দাঁড়ায় থাকতে হয়। টানা কয়েকদিনের গ্যাস সংকটে থমকে আছে গাড়ির চাকা, আর এতে হুমকিতে অনেকের রোজগার। সবচেয়ে বিপাকে সিএনজি চালিত অটোরিকশা আর রাইড শেয়ার চালকেরা। খুব কষ্টতে আছি বুঝছেন, 15 দিন ধরে ইনকাম নাই, গ্যাস পাই না, জমা বারামারাম কোন থেকে 4-5 ঘন্টা গ্যাসের সিরিয়াল দিচ্ছি, ইনকাম করতে পারতেছি না, যার কারণে আমার সংসারও ঠিকমতো আমি চালাইতে পারতেছি না, মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগতেছি। ইনকামই নাই, এখন আমি কিভাবে ফ্যামিলি চালাবো? ঢাকার শহর চলতে কত টাকা খরচা। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক সরবরাহ নেমে এসেছে 2000 মিলিয়ন ঘনফুটে, যার বিরূপ প্রভাব পড়ছে বাসাবাড়ি, শিল্প কারখানা সহ সার্বিক উৎপাদন খাতে। কবে নাগাদ কাটতে পারে গ্যাসের চলমান সংকট তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। আর কর্তৃপক্ষ যে আশ্বাস দিচ্ছে তাতেও ইঙ্গিত মিলছে সংকট থাকতে পারে আরও কয়েকদিন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মিরপুর 10 মেট্রো স্টেশনে পাওয়া সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা নিরীক্ষার পর বিস্ফোরক কোনো কিছু পাওয়া যায়নি, বরং এটিতে পান সুপারির কৌটা সহ পরিত্যক্ত আবর্জনা ছিল বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিকেলে রাজধানীর মিন্ট রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। একই সঙ্গে ফার্ম গেইটে পাওয়া বস্তায় কোনো বোমা সদৃশ বস্তু পাওয়া যায়নি, বরং সেটিতে পরিত্যক্ত আবর্জনা বলে জানায় পুলিশ। এ সময় জননিরাপত্তার জন্য হুমকি এমন কিছু পাওয়া গেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কোনো প্রকার গুজব বা অপপ্রচারে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায় ডিএমপি। বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ব্যবসা ও ভ্রমণ ভিসা পেতে সর্বোচ্চ $20,000 বন্ড জমা দিতে হবে আবেদনকারীকে। অবৈধ অভিবাসন বন্ধে 3রা অগাস্ট থেকে এই নিয়ম কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ 50টি দেশের ভিসায় নতুন শর্ত আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার আগে বাধ্যতামূলক আর্থিক জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। ট্রাম্প প্রশাসনের এই নিয়মে ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া B1 ও B2 ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যাতে কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে না যান সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের মতে, পরীক্ষামূলক ভিসা বন্ড কর্মসূচি ইতিবাচক ফল দিয়েছে, তাই এবার এটিকে স্থায়ী করা হচ্ছে। যদিও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীকে নিজ দেশে ফেরত পাঠাতে প্রায় $18,000 ব্যয় হয় বলে জানান দেশটির সরকার। আগের পরীক্ষামূলক কর্মসূচিতে 5,000, 10,000 এবং সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নেওয়া হতো। তবে নতুন নিয়মে বন্ডের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে $20,000। নতুন নিয়ম 3 অগস্ট থেকে কার্যকর হবে।
তবে অভিবাসন বিশেষজ্ঞদের আশঙ্কা এই নিয়ম বৈধ ভ্রমণকারীদেরও যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত করবে। আর মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বৈধ অভিবাসনকে আরও কঠিন করে তুলছে। তবে এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছে হোয়াইট হাউস। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার খেলার সময় নিয়ে যুক্ত হবেন তারেক হাসান শিমুল। ইমদাদ, আপনাকে আবারও ধন্যবাদ।